হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে পঞ্চায়েতের যে পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি, তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি কি করছি, জেলা ভিত্তিক এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আসছি। অলরেডি আমি অনেক কটা জেলার এমসিকিউ দিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব হুগলি জেলা নিয়ে। তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সেগুলো সব দেখতে পারো। এবং আমি এটা কোথা থেকে করাচ্ছি, মিশন পঞ্চায়েত বলে যে বইটা আছে অন্বেষা পাবলিকেশনের, সেখান থেকেই আমি এই জিনিসগুলো করাচ্ছি। ঠিক আছে। তো আজকের কোন জেলা, আজকের আমি বললাম হুগলি জেলা নিয়ে আলোচনা হবে। তো হুগলি জেলার এমসিকিউ নিয়ে আলোচনা হওয়ার আগে আমি ম্যাপে দেখে নিই যে হুগলি জেলাটা আছে কোথায়। ঠিক আছে। হুগলি জেলা দেখো, এই হচ্ছে ছোট্ট একটা ক্যাপসুল, সেটা হচ্ছে কলকাতা। কলকাতার কাছে দেখো ভারতের মতো দেখতে একটা হচ্ছে তোমার ম্যাপ আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে দেখো হাওড়া। ঠিক আছে। কলকাতা আর হাওড়া, ঠিক হাওড়ার উপরে এই যে একটা শেপে দেখো জেলা আছে, সেটা কি, সেটা হচ্ছে হুগলি জেলা। তাহলে বোঝা গেল, তাহলে হুগলি জেলা কোনটা, এইটা হচ্ছে আমাদের হুগলি জেলা। বোঝা গেল। তো এই হুগলি জেলা নিয়েই আজকের আমাদের আলোচনা। এমসিকিউ করব, এমসিকিউতেই সবকিছু আলোচনা করে আমি বলে দেবো। ঠিক আছে। প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কত খ্রিস্টাব্দে চন্দননগরকে হুগলি জেলার সঙ্গে অন্তর্ভুক্তি করা হয়। ঠিক আছে। এটা কত উত্তর হবে, এটা হবে 1954 সালে হচ্ছে চন্দননগর হুগলি জেলার আন্ডারে এসছিল। তাহলে তার আগে কোথায় গেছিল, আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল 1947 সালে। তাহলে এই চন্দননগরটা কোথায় ছিল, চন্দননগরটা আমাদের ছিল না, কাদের ছিল, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ উপনিবেশ হয়েছিল, ফ্রেঞ্চ উপনিবেশ গড়েছিল কোথায়, চন্দননগরে। মানে ভেবে দেখো, 1947 সালে আমরা স্বাধীন হয়ে গেছি। আমরা কাদের থেকে স্বাধীন হয়েছিলাম, আমরা তো হয়েছিলাম ব্রিটিশদের থেকে। কিন্তু ফ্রেঞ্চ কলোনি যেগুলো ছিল, মানে চন্দননগর বলো বা বাকি সাউথের দু একটা জায়গা, সেখানে কিন্তু এরা বসেছিল। ভাবতে পারছো, মানে দেশ স্বাধীন, তারপরেও এরা বসেছিল। এবং শেষ মুহূর্তে আমরা বলি ভাই অনেক হয়েছে, এবার তোমরাও যাও। 1954 সালে ওদেরকে আমরা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে আমরা হুগলি জেলাটাকে, ঠিক আছে, এই হুগলি জেলার চন্দননগরকে কি করলাম আমরা, এই হুগলি জেলার আন্ডারে আমরা ঢুকিয়ে নিলাম। ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হুগলি জেলার সদর দপ্তর কোথায়। সদর দপ্তর মানে হেডকোয়ার্টার। আমি সর্বদা তোমাদের বলি, যে কোনো জেলা তখনই সেটা জেলা হিসাবে মানে গণ্য হবে যদি তার হেডকোয়ার্টার থাকে। ঠিক আছে। এবং এই হুগলি জেলাটা, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এটা বারবার পরীক্ষা আসে, হুগলি জেলায় চুচুড়া, ঠিক আছে, চুচুড়া হচ্ছে এর হেডকোয়ার্টার হুগলি জেলার। ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে উত্তর হবে। ঠিক আছে। প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টার তোমরা মাথায় রাখবে। যেমন দক্ষিণ 24 পরগনার হেডকোয়ার্টার কি, আলিপুর। কলকাতার হেডকোয়ার্টার কলকাতা। উত্তর 24 পরগনার হেডকোয়ার্টার হচ্ছে বারাসাত। পূর্ব মেদিনীপুরের কি, পূর্ব মেদিনীপুর হচ্ছে তমলুক। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর। ঝাড়গ্রামের ঝাড়গ্রাম। পুরুলিয়ার পুরুলিয়া। ঠিক আছে। বাঁকুড়ার হচ্ছে বাঁকুড়া। এই হুগলির কি, হুগলির চুচুড়া। এই পূর্ব বর্ধমানের কি, পূর্ব বর্ধমানের বর্ধমান। ঠিক আছে। আর এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল। এই এদিকে তোমার বীরভূম, বীরভূমের কি, বীরভূমের হচ্ছে সিউড়ি। তারপরে এদিকে কি আছে, এদিকে আছে তোমার হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কে বহরমপুর। নদিয়ার কৃষ্ণনগর। এগুলো সব মনে রাখতে হবে। ঠিক আছে। বলছি যে গেলে বাকিগুলো বলে দিই। মালদায় কি আছে, মালদায় আছে তোমাদের হচ্ছে কি আছে, ইংলিশ বাজার। ঠিক আছে। এদিকে দেখো দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কি আছে হচ্ছে বালুরঘাট। উত্তর দিনাজপুরে আছে রায়গঞ্জ। দার্জিলিং এর দার্জিলিং। কালিম্পং এর কালিম্পং। জলপাইগুড়ির জলপাইগুড়ি। তারপর এদিকে হচ্ছে আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার। আর হচ্ছে কোচবিহারের কোচবিহার। সবকটা হেডকোয়ার্টার মাথায় রাখবে। এইবারে দেখবে যে যে কটা হেডকোয়ার্টার নিজেদের নামে নেই না, যেমন দেখো অনেক জেলার নিজের নামেই হচ্ছে হেডকোয়ার্টার, সেগুলো সাধারণত আসে না। যেগুলো নিজের নামে নেই, যেমন হচ্ছে এই হুগলি, হুগলির নিজের নামে হেডকোয়ার্টার নয়, কিন্তু হুগলির হেডকোয়ার্টার হচ্ছে চুচুড়া। সুতরাং এইগুলোই হচ্ছে বেশি পরীক্ষা আসে। আর হুগলিটা একটু বেশি আসে, কেন কে জানে। নেক্সট কি, নেক্সট হচ্ছে হুগলি জেলায় কয়টি মহকুমা আছে। মানে মহকুমা মানে কি, মহকুমা মানে হচ্ছে এসডিও। মানে টোটাল হুগলি জেলায় কটা এসডিও অফিস আছে। আমি সবসময় বলি যে বিডিও অফিস তোমাদের আশেপাশেই থাকে। কয়েকটা বিডিও মিলে হয় একটা এসডিও, কয়েকটা এসডিও মিলে হয় একটা ডিএম অফিস, যেটা তোমরা সদর বলো। ঠিক আছে। তাহলে হুগলি জেলায় এরকম এসডিও আছে কটা, এরকম এসডিও আছে 4টে। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে, বিশেষ করে হুগলি জেলার ছেলে মেয়েদের মনে রাখতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, হুগলি জেলার প্রশাসনিক মানে হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত। ঠিক আছে। এটাও আমি তোমাদের ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। ঠিক আছে। পশ্চিমবঙ্গে এত বড় পশ্চিমবঙ্গ চালনা করার জন্য এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে। এইগুলোকেই এক একটা প্রশাসনিক বিভাগ বলে, ইংরাজিতে ডিভিশন বলে। ঠিক আছে। তো এই 5টা ডিস্ট্রিক্ট, উপরের 5টা ডিস্ট্রিক্ট নিয়ে একটা ভাগ করা হয়েছে, যাকে আমরা কি বলবো, যাকে আমরা বলবো জলপাইগুড়ি ডিভিশন।
ঠিক আছে। তারপরের ডিভিশন কি, তারপরের ডিভিশন হচ্ছে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর এই মানে মুর্শিদাবাদ, এইটা নিয়ে কি, এটা নিয়ে হচ্ছে মালদা ডিভিশন। ঠিক আছে। তারপরে কি, তারপরে এই নদিয়া থেকে যদি আমি শুরু করি, এই যে নদিয়া থেকে শুরু করে দুটো পরগনা এবং হাওড়া কলকাতা, এই নিয়ে যদি আমি করি, এইটা কি, এইটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। ঠিক আছে। আর এখান থেকে যদি আমি ব্যাপারটা নিই, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই বীরভূম হলো, বীরভূম দুটো বর্ধমান আর এই হুগলি, এই সবকটা নিয়ে কোন ডিভিশন হচ্ছে, এই সবকটা নিয়ে হচ্ছে বর্ধমান ডিভিশন। আর বাকি এই কটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন। তাহলে আমাদের জানতে চেয়েছে হুগলি, তাহলে এই যে হুগলিটা কার মধ্যে আসছে, বর্ধমান ডিভিশনের মধ্যে আসছে। এগুলো ম্যাপের মাধ্যমেই তোমাদের মনে রাখতে হবে, এমনি কিন্তু মনে রাখলে হবে না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে। তাহলে প্রশাসনিক বিভাগ হচ্ছে কি, এগুলো পরীক্ষার জন্যও যেমন ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু হচ্ছে তোমাদের মানে ইন্টারভিউয়ের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। দেখো এখানে প্রশাসনিক বিভাগ, দেখো 5টা আমাদের প্রশাসনিক বিভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে মালদা। মালদায় কি কি বললাম আমি এখানেও লিখে দিচ্ছি। মালদায় কি কি জেলা বললাম, মালদায় হচ্ছে প্রথম কথা হচ্ছে উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, আর কি হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। ঠিক আছে। প্রেসিডেন্সিতে কি বললাম, প্রেসিডেন্সিতে বললাম 24 পরগনা হচ্ছে দুটো। ঠিক আছে। একটা নর্থ একটা সাউথ হয়ে গেল, একটা হয়ে গেল হাওড়া, আর হাওড়ার ভাই হচ্ছে কলকাতা, মানে যমজ শহর যেহেতু বলা হয়, মাথায় রাখবে কলকাতা কিন্তু হাওড়ার যমজ শহর, ঠিক যেমন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের যমজ শহর। ঠিক আছে। তো এইটা একটা হলো। আর কি, আর হচ্ছে এর সাথে থাকে হচ্ছে কি, এর সাথে হচ্ছে নদিয়া। ঠিক আছে। মেদিনীপুরে কি, মেদিনীপুরে হচ্ছে 3টে মেদিনীপুর, মানে কি আগে অরিজিনাল যে বড় মেদিনীপুরটা ছিল সেটা তো এখন কেটে 3টে মেদিনীপুর হয়ে গেছে। একটা কি, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর একটা হচ্ছে ঝাড়গ্রাম, 3টে মেদিনীপুর হলো। আর পুরুলিয়া, আর পুরুলিয়ার ভাই হচ্ছে কে, পুরুলিয়ার ভাই হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে। আর বর্ধমান, বর্ধমানে কি আছে, বর্ধমানে দুটো বর্ধমান তো থাকবে, একটা হচ্ছে ইস্ট বর্ধমান আর একটা হচ্ছে ওয়েস্ট বর্ধমান, দুটো বর্ধমান তো থাকবে। এর সাথে কি থাকবে, এর সাথে থাকবে হচ্ছে আমাদের বীরভূম, আর এদিকে হচ্ছে হুগলি। ঠিক আছে। সবকটাই তো হয়ে গেল। এর সাথে একটাই বাদ চলে গেল, সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। ঠিক আছে। জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কে থাকবে, জলপাইগুড়ি তো থাকবেই। ঠিক আছে। তার সঙ্গে দার্জিলিং থাকবে, কালিম্পং থাকবে, কোচবিহার থাকবে, আলিপুরদুয়ার থাকবে, ব্যাস সবকটা ডিভিশন তো হয়েই গেল, সবকটা ডিস্ট্রিক্ট আমি বলে দিলাম। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি, এগুলো তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, এগুলো লিখে মুখস্থ করার কিছু নেই, রেগুলার আমার ভিডিও দেখলে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। আমি জোর করি এই জিনিসগুলো বারবার রিপিট করি যাতে তোমাদের মুখস্থটাও হয়ে যায়। ঠিক আছে। দেখতে থাকলেই মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারলে। যাই হোক, বলছে স্বাধীনতার পরেও চন্দননগর কোন বিদেশি শক্তির অধীনে ছিল, আমি অলরেডি বলে দিয়েছি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কলোনির মধ্যে ছিল, মানে হচ্ছে চন্দননগর। এইবার তোমাদের আমি বলি, শুধু কি চন্দননগর ছিল ভারতবর্ষে, না, ভারতবর্ষের চন্দননগর ফ্রেঞ্চ কলোনির মধ্যে ছিল, আরো 4টে জায়গা ছিল। ঠিক আছে। তার মধ্যে তামিলনাড়ুর 2টো জায়গা। ঠিক আছে। তার মধ্যে কি, তামিলনাড়ুর 2টো জায়গা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পন্ডিচেরি, আর তার সাথে কি হচ্ছে, তার সাথে হচ্ছে কড়াইকল, পন্ডিচেরি এবং কড়াইকল। ঠিক আছে। এই 2টো জায়গা। তার সঙ্গে কেরালার একটা জায়গা আর অন্ধ্রপ্রদেশের একটা জায়গা। ঠিক আছে। কেরালার জায়গার নাম কি, কেরালার জায়গার নাম হচ্ছে মাহে। আর অন্ধ্রপ্রদেশের যে জায়গাটা, সেই অন্ধ্রপ্রদেশের জায়গাটার নাম কি, কি হলো, পন্ডিচেরি হলো, কড়াইকল হলো, মাহে আর ইয়ানাম, ইয়ানাম। ঠিক আছে। এই 4টে জায়গাও কিন্তু এই ফরাসি তোমার উপনিবেশ স্থাপন করেছিল। ঠিক আছে। এবং এই 4টে জায়গাকে বর্তমানে একসাথে মার্চ করে কি করা হয়েছে, হয়েছে পন্ডিচেরি, পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে। মানে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। পন্ডিচেরি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যা মানে এই যে 4টে জায়গা দেখো, 3টে আলাদা আলাদা স্টেটে পড়ে। ঠিক আছে। যাই হোক, নেক্সট কি, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে হুগলি জেলার প্রশাসনিক বিভাগ কয়টি ব্লক, ব্লক মানে বিডিও, হুগলি জেলাতে কয়টি বিডিও আছে, হুগলি জেলাতে টোটাল 18টা বিডিও আছে। ঠিক আছে। টোটাল 18টা হুগলি জেলাতে কি আছে, টোটাল হুগলি জেলাতে 18টা বিডিও আছে। ঠিক আছে। এই কটা বিডিও নিয়ে কি হয়, কয়েকটা এসডিএ হয়। ঠিক তার পরের কোশ্চেনই হচ্ছে এইটা, না যদিও পরের কোশ্চেন ওইটা নয়। 7 নম্বরটা কি বলছে, 7 নম্বরটা বলছে সিঙ্গুর, সেই বিখ্যাত সিঙ্গুর যেটা আন্দোলন আমরা সবাই জানি, বলছে সিঙ্গুর হুগলি জেলার কোন মহকুমার আন্ডারে আসে, মহকুমা মানে এসডিও, সিঙ্গুর আসে হচ্ছে আমাদের শ্রীরামপুর। ঠিক আছে। শ্রীরামপুর, এই শ্রীরামপুর কলেজ, ঠিক আছে, আমার মনে আছে আমরা তখন অনার্সে পড়তাম। ঠিক আছে। আমরা ম্যাথে অনার্সে পড়তাম, এই শ্রীরামপুর কলেজে খুব আওয়াজ আসে ম্যাথে অনার্সে। ঠিক আছে। মানে শ্রীরামপুর কলেজে যত কটা ছেলে আছে তো,
ম্যাথে যারা ভর্তি হয় মানে ফার্স্ট ক্লাস সবাই প্রায় পায়, মানে অ্যাক্সিডেন্টালি একজন দুজন পায় না। ঠিক আছে, দারুণ কলেজ, আমাদের সময় তো ছিল, এখন জানি না, এখন তো ক্রেজ অনেক কমে গেছে অনার্সের, কিন্তু ওই সময় শ্রীরামপুর কলেজ আমার মনে আছে। ঠিক আছে, মানে আমার কলেজ ছিল স্কটিশ চার্চ, তো আমাদের কলেজ বলো, তারপর আশুতোষের কলেজ কলেজ বলো, বা এরা আমরা সবাই একই জায়গায় টিউশন পড়তাম। ঠিক আছে, শ্রীরামপুরের ছেলেরা কিন্তু টিউশনে আমি কোনোদিন দেখতাম না, মানে আমরা এমন একটা স্যারের কাছে পড়তাম যেখানে সব কলেজের ছেলেপুলেরা পড়তো, মানে একসাথে 120 জন পড়ছি, স্যারের 6টা ব্যাচ। ঠিক আছে, প্রত্যেক ইয়ারে 2টো করে, বুঝতে পারলে, প্রচুর ছেলে মেয়ে পড়তো। কিন্তু মানে সে মাইক নিয়ে স্যার পড়াতো, পিছনে বেঞ্চে বসলে মানে সেই যদি মাইক যেদিন খারাপ হয়ে যাবে, সুতরাং পিছনে বেঞ্চে কেউ দেখতে মানে শুনতে পারবে না। আর সেখানে এই শ্রীরামপুরের ছেলে মেয়েদের একদম দেখা যেত না, শ্রীরামপুর কলেজের। ঠিক আছে, আর ওরা দারুণ অঙ্ক করতো। ঠিক আছে, কোথা থেকে পড়াশোনা করতো কি করতো কে জানে, সবাই ফার্স্ট ক্লাস পেতো, ফার্স্ট সেকেন্ড থার্ড সব নিয়ে চলে যেত। ঠিক আছে, খুব ভালো। আমার ওই জন্য শ্রীরামপুর কলেজে আমি কোনোদিন যাইনি, কেউ যদি থাকো আমাকে জানিও, আমার খুব ইচ্ছা আছে ওই কলেজটা একবার যাওয়ার। ঠিক আছে, যে কি কলেজ, যে ম্যাথে এইরকম সব ছেলেরা তৈরি করতো, মানে এইরকম সব ছেলে তৈরি হতো। যাই হোক, তো এই হচ্ছে শ্রীরামপুর। এবার এখানে একটা দেখো, এই যে আমরা হুগলি নিয়ে পড়ছি, তো হুগলিতে টোটাল এই যে আমি বললাম না 18টা ভিডিও আছে, এবং টোটাল 18টা ভিডিও আছে, এবং কয়েকটা ভিডিও নিয়ে কয়েকটা এসডিও হয়। ঠিক আছে, অনেকগুলি ভিডিও নিয়ে কয়েকটা এসডিও হয়, তাই না? তেমনি মানে অনেকগুলি ভিডিও নিয়ে একটা এসডিও হয়, ঠিক তেমনি টোটাল হচ্ছে হুগলিতে 4টে এসডিও বা মহকুমা আছে। সেই 4টে এসডিও কি? এই কটাই: চুঁচুড়া এসডিও, শ্রীরামপুর এসডিও, আরামবাগ এসডিও, চন্দননগর এসডিও। ঠিক আছে, এগুলো সব এসডিও। ঠিক আছে, এই অপশানে দিয়েছিল তাই আমি দেখিয়ে দিলাম। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোনটি হুগলি জেলার মিউনিসিপাল কর্পোরেশন? হুগলি জেলাতে একটাই মিউনিসিপাল কর্পোরেশন আছে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে চন্দননগর। ঠিক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে চন্দননগর। এটা মাথায় রাখবে, সেই চন্দননগরের বিখ্যাত লাইটিং, তাই না? পুজোর সময় বিখ্যাত লাইটিং হয়। এবার হুগলি জেলা নিয়ে কথা হচ্ছে, আর আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না, তাই না? হুগলি জেলা নিয়ে কথা হচ্ছে আর রামকৃষ্ণ পরমহংসদেব নিয়ে কথা হবে না, কেননা ওনার পৈতৃক বাড়ি, যেটাকে আমরা কি বলি, কামার পুকুর। ঠিক আছে, কামার পুকুর, এই কামার পুকুর জায়গাটা কোথায় আছে? কামার পুকুর জায়গাটা বর্তমানে আছে হুগলি জেলায়। ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট বারবার এই কামার পুকুর, এটা খালি, আমি মানে যখন এই ক্লাসিপ হতো, তখন আমি যখন প্র্যাকটিস করাতাম এদের, বা মক টেস্ট নিতাম যেটাকে বলা হয়, ও কামার পুকুর কেন জানি না, ও হুগলি বাদ দিয়ে বাকি সব জায়গায় মেরে দিত। আমি বলতাম, ও ভুলে যেত। ও বলতো যে দাদা তুমি বলেছো অনেক আগে, আচ্ছা আমি ভুলে গেছি। এবার ন্যাচারালি একবার বললাম, ধরো 5 মাস 1 বছর মনে তো রাখতে হবে যারা কম্পিটিটিভ পড়ে, কিন্তু সে ভুলে যায়। তার জন্য আমি একটা ট্রিক তৈরি করে দিয়েছিলাম। এই যে পুকুর, পুকুরে কি হুগলি পাওয়া যায় না? হুগলি বা গুগলি, সে বলে না যে গুগলি, তারপরে সেই কি বলে ওগুলোকে, গেঁড়ি, এই সমস্ত জিনিস কোথায় পাওয়া যায়? পুকুরে পাওয়া যায়। তাহলে কামার শেষে পুকুর আছে, তাহলে পুকুর কোথায় পাওয়া যাবে? পুকুরে কি পাওয়া যায়? পুকুরে হুগলি পাওয়া যায়। এইভাবে মনে রাখবে, হুগলি জেলা হচ্ছে কামার পুকুর। ঠিক আছে, যদিও মানে ট্রিকের কোনো দরকার নেই, ম্যাক্সিমাম মানুষ জানে, কিন্তু আমার কাছে ওই এক মানে ছাগল পড়তো আর কি, সে বারবার ভুলে যেত, তো তাকে ওই একবার বলতে সে আর ভুল করে না। এন্ড অফ দ্য ডে আমার কাজ কি? আমার কাজ তোমাকে তোমার মনে রাখানোর জন্য যত সুবিধা করা যায়। ঠিক আছে, সেটা আমার মানে পার্সোনাল ছাত্র বলে আমরা একটু ওইভাবে কথা বলি। ঠিক আছে, পার্সোনাল ছাত্র মানে আমার প্রাইভেটে পড়তে আসে বলে ওইভাবে কথা বলি। তো যাই হোক, নেক্সট কি? নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে রিসরায় ভারতের প্রথম পাটকল বা জুট মিল স্থাপন হয়? ঠিক আছে, মনে রাখবে, আমাদের এই যখন শিল্প নিয়ে যদি কথা হয়, সব থেকে প্রথম দিকের যে শিল্পগুলো ছিল তার মধ্যে এই পাটকলটা অন্যতম। ঠিক আছে, পাটকলটা অন্যতম। এই পাটকল কত খ্রিস্টাব্দে হয়? পাটকলটা হয় হচ্ছে 1855 খ্রিস্টাব্দে হচ্ছে পাটকলটা হয়েছিল। ঠিক আছে, এবং এটা কোথায় হয়েছিল? পাটকল মানে হুগলিতে হতেই হবে, তার কারণ নদীটার নামই তো হচ্ছে আমাদের হুগলি নদী। ভালো করে খেয়াল করো, পাটকল কেন হুগলিতে হবে, তোমাদের জিনিসটা বুঝতে হবে। আমি যখন পাট পড়িয়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম পাট মানে কি? পাট মানে হচ্ছে খারিফ শস্য। পাটে প্রচুর পরিমাণে জল লাগে। যাদের বাড়ির আশেপাশে পাট চাষ হয়, দেখো আমি বলে দিচ্ছি কাদের বাড়ির আশেপাশে পাট চাষ হবে। পুরুলিয়ার ছেলে পাট চাষ হয়তো দেখেইনি, বাঁকুড়ার ছেলে হয়তো সেইভাবে দেখেইনি। কেন দেখবে তারা? তার কারণ প্রচুর জল লাগে। তো জল যেখানে থাকে সেখানে পাট চাষ হবে। এই হচ্ছে গঙ্গা নদী বাংলাদেশে চলে যাচ্ছে পদ্মা নাম নিয়ে, আর এখান দিয়ে কে আসছে? এই ভাগীরথী, এই হুগলি নদী, এই জায়গাটাই হয়ে যায় জলা জায়গা, সুতরাং এই জায়গাটাতেই পাট চাষ হয়। ঠিক আছে, তুমি দেখবে পাট চাষে এগিয়ে কে? মুর্শিদাবাদ। কেন? এই নদী গেছে মানে তো শুধু নদী যায় না,
আশেপাশে খাল টাল হ্যান ত্যান অনেক হয়, পুরো জলা জায়গা হয়ে যায় জায়গাটা। আর পাট চাষে যারা জানে তারা, মানে যারা দেখেছে তারা জানে, মানে সেই পুকুরে পাট পচাতে হয়, মানে প্রচুর জল লাগে, প্রচুর। ঠিক আছে, সুতরাং জলা জায়গাতেই হবে। এবার দেখো এই বেল্টে মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করো তো, এই নামটাই তো হুগলি নদী, এই জায়গাটায় এই হুগলিতেই পাট চাষ হবে, এটাই খুব স্বাভাবিক। মানে পাট চাষ সব জায়গা হবে, এবং হুগলি হয়ে গেছিল হাব। ঠিক আছে, কেন না ওখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। হুগলির কোথায়? হুগলির গড়ে উঠেছিল ঋষিরায়। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে আমাদের। হুগলির ঋষিরায় হচ্ছে এই পাট চাষ, পাট কল বা জুট মিল গড়ে উঠেছিল, কেন ওখানে সাপ্লাই বেশি ছিল, প্রচুর পাট চাষ হতো, তাই জন্য ওখানেই গড়ে উঠবে, এটাই খুব স্বাভাবিক। এখানে আর একটা সাল আছে 1818। এই সালে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, যেটাও ইতিহাসে, মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার হয়েছিল। 18 বছর বয়স হয়ে গেলেই ছেলে পুলে কোথায় ঘুষ করে, একটু ভালো জামা কাপড় পরবে। ঠিক আছে, মানে কার্পাস বয়ন শিল্প, মানে যেটা তুলো শিল্প বলো, বা যেখান থেকে জামা কাপড় তৈরি হয়। তাহলে 18 বছর যখনই বয়স হয়ে যায়, ছেলেরা কি করে, কোথায় ঘুষ করে, একটু ভালো ভালো জামা কাপড় পরবে। ঘুষ করে মানে ঘুষুরি, ঘুষুরি। এবার ঘুষ করে মানে অনেকে বুঝবে না, এটা আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের একটা আঞ্চলিক টার্ম। ঠিক আছে, অনেক জায়গায় তোমরা যারা ডিস্ট্রিক্টে থাকো, অনেক জায়গায় নিজেদের একটা আঞ্চলিক ভাষা থাকে। ঘুষ করা মানে কি বলতো, ঘুষ করা মানে সেই জায়গার দিকে ঝোঁকা। ঠিক আছে, তো যাই হোক, তো ঘুষুরি মনে রাখবে, ঘুষ থেকে 18 বছর বয়স মনে রাখবে জামা কাপড়। সুতরাং কার্পাস বয়ন শিল্প, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তা হোক। তাহলে 1818, এবং এটা কোথায়? এটা হয়েছিল হাওড়ায়। ঠিক আছে, একবার বলে দেবো, তারপর তুমি নিজে চাইলেও ভুলতে পারবে না। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোন কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকটি চন্দননগর মহকুমার অন্তর্গত নয়? আচ্ছা, চন্দননগর মহকুমার অন্তর্গত নয়, এটা কোনটা হবে? এটা হবে এই এখানে যে কটা অপশানে আছে তার মধ্যে যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের তারকেশ্বরটা হবে। কেন তারকেশ্বরটা কার মধ্যে পড়ে? তারকেশ্বরটা আরামবাগের মধ্যে পড়ে। আরামবাগ, তারকেশ্বরটা আরামবাগের মধ্যে পড়ে হচ্ছে। বাকিগুলো কোথায় আছে? বাকিগুলো সব হচ্ছে আমাদের চন্দননগর মহকুমার আন্ডারে আসে। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র আছে? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র আছে, এই অপশানটা এরা এইভাবে দিয়েছে। তো আমি যদি কিছুই নয়, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করে দিতাম না, এই বর্ধমানটা ধরো কেটে আমি ধরো এখানে লিখে দিলাম কটক। ম্যাক্সিমাম ছেলে মেয়ে পরীক্ষায় কটক মেরে দিয়ে চলে আসবে, কিন্তু এটা হবে না। কটকটা কেন হবে না? কটক হচ্ছে আমাদের, দেখো আমি প্রথম বলেছি, ওয়েস্ট বেঙ্গল যদি বলে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র হবে চুচুড়া, হুগলির চুচুড়া। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ধান গবেষণা কেন্দ্র কোথায় হয়ে গেল? আমাদের চুচুড়া। ঠিক আছে, নেক্সট যদি বলে যে ইন্ডিয়ার ধান গবেষণাগার কেন্দ্র, সেটা হচ্ছে উড়িষ্যার কটক। ঠিক আছে, আর যদি ইন্টারন্যাশনাল বলে পৃথিবীর, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে ফিলিপিন্স। ফিলিপিন্স কোন দেশের রাজধানী আমাকে জানাবে। এই সরি, ফিলিপিন্সে আছে, ফিলিপিন্স, হ্যাঁ ফিলিপিন্সটা কোন, ফিলিপিন্স নিয়ে কি কোশ্চেন করা যায়? হ্যাঁ, ফিলিপিন্সের রাজধানী কি? ফিলিপিন্স কোন দেশের রাজধানী নয়, ফিলিপিন্সের একটা রাজধানী আছে, ফিলিপিন্স নিজে একটা দেশ। তো এই যে ফিলিপিন্সে আছে তার রাজধানী কি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, দেখো এখানে বহরমপুর আছে, দেখো এখানে ধান গবেষণা কেন্দ্র বলেছে। তো যদি পশ্চিমবঙ্গের ধানের গোলা বলে তাহলে বর্ধমান। ঠিক আছে, এখানে অপশান আছে, এবং সেটা কোন বর্ধমান? সেটা হবে কিন্তু পূর্ব বর্ধমান। ঠিক আছে, বহরমপুরে সিল্ক গবেষণা কেন্দ্র আছে, ঠিক আছে। যাই হোক, নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হুগলি শিল্পাঞ্চলে কোন শিল্পের একদেশী ভবন হয়েছে? এই একদেশী ভবনের থেকেও ব্যাপারটা অনেকটা লোকালাইজেশন বলা ভালো। ঠিক আছে, এইটা ইংলিশ টার্মটা ঠিকঠাক হলো না, লোকালাইজেশন, এই টার্মটা ঠিক হচ্ছে। লোকালাইজেশন কোনটা রয়েছে? আমি তো এক্ষুনি বললাম, পুরো নদী এঁকে বললাম যে নদীটা ওখান দিয়ে গেছে, গিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে ওখানে পাট চাষ হতে বাধ্য, কেননা প্রচুর পাট চাষ হতো, আর ওখানেই পাটের প্রথম কারখানা গড়ে উঠেছিল। সেটা কোথায়? সেটা অবশ্যই হচ্ছে কি হুগলিতে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হুগলি জেলার মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?
হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 210টা। এবার এই টাইপের প্রশ্নগুলো সত্যি কথা বলতে যারা অন্য ডিস্ট্রিক্টের ছেলে তাদের অতটাও ডিটেলে জানতে হবে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কটা করে গ্রাম পঞ্চায়েত, কটা করে ব্লক, এগুলো জানতে অতটাও ডিটেল লাগে না। তোমরা মোটামুটি হেডকোয়ার্টারটা জানবে, ঠিক আছে, আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস ব্লক সেগুলো তোমরা জানবে, ঠিক আছে। তো হুগলি জেলা নিয়ে কথা বললে একটা কি আসে, একটা আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব আসে, ঠিক আছে। হুগলি জেলা বললেই আমাদের রাম খুব আসে, ঠিক আছে। একটা হয়ে গেল রামকৃষ্ণ, আর একটা হয়ে যাবে রাম, এবার আসবে মোহন, ঠিক আছে। রাম মোহন দুটো নামই দেখো সেম, রাম তারপর দেখো কৃষ্ণ, আর রাম মোহন মানে এটাও তো কৃষ্ণ, মানে দেখো রাম কৃষ্ণ বলো আর রাম মোহন বলো দুটো নামই কিন্তু সেম। প্রথমে রাম আছে, তারপর দুটোই কৃষ্ণ, যাই না, তাই না। এবং এই দুটো মানুষই একই জেলায় জন্মেছে। সেটা কোথায়? রামমোহন জন্মেছিল রাধানগরে, রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর 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 ঠিক আছে। রাজা রামমোহন রায় কোথায় জন্মেছিল? রাজা রামমোহন রায় জন্মেছিল রাধানগর গ্রামে, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের এই হুগলি জেলাতেই, ঠিক আছে। রাজা রামমোহন রায়ের এই রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা দিয়েছিল আকবর টু, আকবর টু রাজা উপাধিটা দিয়েছিল। রাজা রামমোহন রায় সতীপ্রথা কবে তোলে? 1829 সালে সতীপ্রথা আইন হয়, তখন বেন্টিং ছিল আমাদের ভাইসরয়, ঠিক আছে। ভাইসরয় নয়, তখন তো ভাইসরয় ব্যাপারটা আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট বলছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, ব্যান্ডেল তাপবিদ্যুৎ মানে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ব্যান্ডেল হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে তৈরি হয়, এবং সেটা ব্যান্ডেল কোথায় আছে? হুগলিতে আছে, ব্যান্ডেল চার্চ, তোমরা সবাই জানো, বিখ্যাত জায়গা। এইবার নেক্সট 17 কোশ্চেনটা কি বলছে? বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি আলু উৎপাদন হয়? আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি, তোমরা রিপাবলিক চ্যানেল সবাই জানো টিভিতে, ঠিক আছে, নিউজ চ্যানেল। এই রিপাবলিক চ্যানেলের একজন সাংবাদিক ছিল, তার নাম হচ্ছে সন্তু পান। সন্তু পান, যাকে ভোট মানে যে সাংবাদিকটা আর কি সাংবাদিকতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়েছে, ঠিক আছে, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল। এবং অনেকে তখনকার দিনে যারা মানে তখনকার দিনে যারা তৃণমূল শাসনে ছিল তারা একে বলতে হচ্ছে কি জর্দা দেওয়া পান, ঠিক আছে। তো যাই হোক, তো এই সন্তু পান এনার কিন্তু বয়স বেশি নয়, এনার বাড়ি কিন্তু হুগলিতে, এবং ওই সময় ইনি হুগলিতে একটা খুব সিরিয়াস একটা মানে মানে জিনিস করছিল। সেটা কি? দেখবে হুগলিতে প্রত্যেকটা ওই আলু চাষের যে জমিগুলো হয় সেই জমিতে গিয়ে বলছে চাষিদের দুর্দশার কথা। কেন এই, এবং ইনি জিতে হচ্ছে কিন্তু, ইনি এই মুহূর্তে এমএলএ। কেন এই জিনিসটা উনি বারবার তুলতেন? তার কারণ হুগলিতে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের এই আলু চাষ হয়। এই সন্তু পান কেন এই কথাটা বলতেন? কেন উনি নিজেও তো হুগলিরই ছেলে, তাই জন্য উনি জানে এই যে আলু চাষিদের ব্যাপারটা, আলু চাষিদের সেই মাঝে মিডিলম্যান বা পড়ে থাকে এবং ওদের কোল্ড স্টোরেজ থাকে, এখানে প্রচুর স্ক্যাম হয়, ঠিক আছে। চাষিদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ভালো আলু চাষ হলেও দাম পায় না, আর আলু পচে গেলে তো ক্ষতি হয়ই হয়। তো এই সন্তু পান এনাদের কথা তুলেছিল, কেননা উনি মেনলি কোথাকার ছেলে? উনি মেনলি হচ্ছে এই হুগলিরই ছেলে, আর ওই জন্যই উনি জানে যে হুগলিতে কোন ইস্যুটা তুললে, ঠিক আছে, মানুষজনার মানে সাপোর্ট পাওয়া যাবে, ঠিক আছে। আমি আশা রাখবো উনি ভালো মানে ভালো উদ্দেশ্যেই তুলেছিল, কিন্তু যেখানে যেটা বলার দরকার সেখানে সেটাই উনি কোনো অন্যায় করেনি, ঠিক আছে। তিনি হুগলি নিয়েই কিন্তু বলেছিল, এবং হুগলির আলু চাষ নিয়ে। আমি এত কটা কথা কেন বললাম? তার কারণ হচ্ছে যাতে জিনিসটা আর কখনো না বলো, ঠিক আছে। নেক্সট 18 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে নিম্নের কোন জেলাটি হুগলি জেলার সাথে সীমা স্পর্শ করেনি? সীমা স্পর্শ করেনি হুগলি জেলা। এই টাইপের কোশ্চেন তোমার যদি ম্যাপের আইডিয়া না থাকে তুমি কখনোই পারবে না, ঠিক আছে। এখানে কে কে অপশন আছে দেখো, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, 4টে অপশন আছে। তো এবার তুমি যদি ম্যাপটা তোমার আইডিয়া থাকে তাহলে কিন্তু তুমি মেরে দিতে পারবে, ঠিক আছে। আমি তোমার দেখিয়ে দিচ্ছি ম্যাপ। দেখো আমাদের কি বারবার করে করে ম্যাপ আমার মাথায় চলে এসছে। এই টাইপের কোশ্চেনগুলো করতে গেলে ম্যাপের সাহায্য তোমাকে নিতেই হবে। পশ্চিমবঙ্গের ম্যাপ বলো, ভারতের ম্যাপ বলো, পুরো একদম চোখের সামনে ভাসতে হবে। যাদের জানা নেই তারা কি করবে আমি একটু পরে বলে দিচ্ছি, আগে উত্তরটা বের করি। তো এই তো হচ্ছে আমাদের হুগলি জেলা। চলো হুগলি জেলার পাশে কারা কারা আছে একবার দেখে নিই। তো হুগলি জেলার পাশে যারা যারা আছে, কি হচ্ছে, উপরে হচ্ছে বর্ধমান মানে পূর্ব বর্ধমান, এটা হয়ে গেল বাঁকুড়া, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর,
ঠিক আছে, এখানে হচ্ছে হাওড়া, নর্থ 24 পরগনা, নদিয়া। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, মেদিনীপুর কিন্তু টাচ করেনি, মেদিনীপুর নিচে আছে, মানে পূর্ব মেদিনীপুরটা। ঠিক আছে, তাহলে এখানে অপশানে দেখো কি ছিল, অপশানে আছে পূর্ব মেদিনীপুর, আসে না? তাহলে কি হবে, পূর্ব মেদিনীপুর উত্তর। তো আমি যেটা বলছিলাম, তোমাদের যাদের ম্যাপ নিয়ে ক্লিয়ার ধারণা নেই তারা কি করবে, আমার এই লিখবে যে ইন্ডিয়ান ম্যাপ বা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, যা ইচ্ছা লিখে আমার চ্যানেলের নাম লিখবে বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। সেখানে দেখবে পুরো ভিডিও করা আছে, প্রত্যেকটা মানে জেলা এবং তাদের হেডকোয়ার্টার এইভাবে এবং প্রশাসনিক বিভাগ খুব ডিটেলে ভালোভাবে দেওয়া আছে। তোমাদের কাজ হবে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ জোগাড় করা, একটা ডাউনলোড করে নেবে, একটা প্রিন্ট আউট করবে, সেখান থেকে 10টা তোমার কি করবে, 10টা জেরক্স করে নেবে, করে নিয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা জেলার নাম সকালবেলা ঘুম থেকে উঠবে, যারা একদম জানো না জেলার নামগুলো উপরে লিখবে। ঠিক আছে, হেডকোয়ার্টারগুলো লিখবে, ম্যাপটা জাস্ট আর কিছু করবে না, ওই ম্যাপটা ওই দিনের জন্য বাদ হয়ে গেল, বাদ। যেগুলো পারলে না সেগুলো একবার দেখে নিলে, ভিডিওটা দেখে একবার দেখে নিলে, নেক্সট দিন ফের করবে, মাথাতে রাখারই চেষ্টা করবে না, নর্মাল করবে। নেক্সট দিন দেখবে আরো কয়েকটা এক্সট্রা, প্রথম দিন দেখবে হয়তো তুমি জানোই না, ওই 2-3টে জেলা হয়তো পেরেছো, তারপরে দিন দেখবে ওটা 10টা হবে, তারপরে দেখবে 15টা হবে, তারপর দেখবে 20টা হবে, তারপর দেখবে 2-1টা ভুলে যাচ্ছ, এদিক হবে ওদিক হবে, এই করতে করতে দেখবে পুরো কমপ্লিট হয়ে গেছে, 23টাই দেখবে জেলা করে দিচ্ছ। এইভাবে করতে হয়। ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা রাজ্য এবং তাদের রাজধানী ওখানে কিন্তু দেওয়া আছে। যাই হোক, 19 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হুগলি জেলার কোন মহকুমার অধীনে সব থেকে বেশি 69 পঞ্চায়েত আছে। ঠিক আছে, আরামবাগ সব থেকে বড়, এবং আমি তোমাদের বলে দিই হুগলি জেলা কিন্তু ভাঙবে, দুটো আলাদা জেলা হবে, এই আরামবাগ বলে একটা আলাদা জেলা হয়ে যাবে। ঠিক আছে, নতুন বেশ কিছু জেলা হবে, তোমরা সবাই জানো 5টা নতুন জেলা হওয়ার কথা আছে, তার মধ্যে সুন্দরবন জেলা হবে, হুগলি জেলা হবে, বহরমপুর জেলা হবে, কলকাতা হবে। ঠিক আছে, ওগুলো রিসাবেল হবে কলকাতা। নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন, আমরা রামকৃষ্ণ পড়লাম, রাজা রামমোহন রায় পড়লাম, এবার একজন লেখকের নাম পড়বো, তাকে আমরা কি বলি, তাকে আমরা কথা শিল্পী বলি। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দী হচ্ছে, হ্যাঁ, 1876 সালে হচ্ছে এনার জন্ম। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 1876 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম। ঠিক আছে, তো ঠিক আছে, ঊনবিংশ শতাব্দী হচ্ছে, ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত ঔপনিবেশিক, উপন্যাসিক বা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দেবানন্দপুর, ঠিক আছে, গ্রামে জন্মগ্রহণ করেছিল। দেবানন্দপুর, ঠিক আছে, এই নামটা আমি কিভাবে মনে রাখি, দেবানন্দ হচ্ছে, তোমরা শরৎচন্দ্রের মনে আছে ওই দেবদাস, সব থেকে বিখ্যাত লেখার মধ্যে একটা, দেবদাসকে কি বলা হতো, দেবা বলে ডাকা হতো, তাই না? দেবদাসকে পারো যখন ডাকতো দেবা বলে ডাকতো। তো যাই হোক, তো ওই দেবানন্দপুর, কিংবা হিন্দিতে মনে হয় দেবদাস যেটা, সেটা দেবানন্দই করেছিল মোস্ট প্রবলেম, আমি যদি দেবনন্দ রাজেশ খান্না, যাই ভুলে গেছি আমি। তো দেবা মনে রাখবো ওইভাবে যে শরৎচন্দ্রের জন্মটাই হচ্ছে ওই দেবদাসের দেবানন্দপুর, তাহলে মনে থেকে গেল। এটা কোথাকার, এটা হচ্ছে হুগলির। এবার দেখো আমি কেন এই জায়গাটার উপরে ফোর্স দিচ্ছি, তার কারণ এই কোশ্চেনে না হয় হুগলি জানতে চেয়েছে, কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় ওদের ওই অরিজিনাল গ্রামটার নাম জানতে চায়, তখন তো আমাদের জানতেই হবে, তখন তো এই জিনিসগুলো বলতেই হবে। ঠিক আছে, তো মানে এইগুলো জিনিসগুলো কোনোভাবে মনে রাখতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু, আজকের আমি হুগলি জেলাটা করে দিলাম। নেক্সট দিন আমি বর্ধমান করাবো, কোনো একটা বর্ধমান, দুটো বর্ধমানের মধ্যে যে কোনো একটা বর্ধমান আমি করাবো নেক্সট দিন। ঠিক আছে, এবং তোমাদের এই করে আস্তে আস্তে আমি পুরো জিনিসটা মানে শেষ করে দেবো। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় একটা করে এরকম ডিস্ট্রিক্ট আসবে, তোমরা যারা আর কি নোট করছো তারা একটু নোট করে রাখবে, আশা করি উপকার পাবে। ঠিক আছে, এই ডিস্ট্রিক্টগুলো পুরো হয়ে গেলে আমি পশ্চিমবঙ্গের জিওগ্রাফি নিয়েও একটা পুরো বড় লং ভিডিও করে দেবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। তোমরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।